জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে আজকে আমরা সীমান্তে ভারতের অবৈধ পুশিনের বিরুদ্ধে, সীমান্তে বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ আমরা করছি। বাংলাদেশের সীমান্তের চারিদিকে ভারত দীর্ঘদিন ধরে কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছে। দুনিয়ার আর কোনো দেশের সাথে এইভাবে কাঁটাতারের বেড়া নেই। এই কাঁটাতারের বেড়া নির্মাণের মধ্য দিয়ে ভারতের শাসক শ্রেণী তারা প্রমাণ করেছে যে তারা কত বর্বর। তারা ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো ঐক্য চায় না। আমার আগে হেমন্ত দাস এখানে বললেন, কিন্তু একটা জিনিস সচেতনভাবে মনে রাখতে হবে, ভারতের হিন্দুত্ববাদ আরএসএস তারা কাকে দুশ্মন হিসেবে দাঁড় করিয়েছে ভারতে? প্রধানত মুসলমানদের। সেখানে দলিতদের উপর নির্যাতন আছে, এমনকি খ্রিস্টানদের উপরও নির্যাতন আছে, তাদের হত্যা করা হয়। কিন্তু প্রধানত রাজনীতির ময়দানে মুসলমানদেরকে নিয়ে আসা হয়েছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। কিন্তু বাংলাদেশে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের দুশ্মন হিসেবে তারা হিন্দু সম্প্রদায়কে দাঁড় করায় নাই। তাদের দাঁড় করিয়েছে যারা গণতন্ত্রের কথা বলে, যারা জনগণের স্বাধীন চিন্তার কথা বলে, যারা প্রশ্ন করতে শিখায়, যারা সমাজতন্ত্রের কথা বলে, যারা সাম্যবাদের কথা বলে, কমিউনিজমের কথা বলে। ফলে এটা বুঝতে হবে যে বাংলাদেশে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা গণতন্ত্রের শত্রু, তারা সমাজতন্ত্রের শত্রু। সেই জন্যেই তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে না, আমেরিকার বিরুদ্ধে কথা বলে না, গাজায় এইভাবে হত্যা গণহত্যা চললে তারা কথা বলে না। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যেভাবে হত্যা করা হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ, আমরা তার প্রতিবাদ জানিয়েছি। আমরা কোনো ধর্মাশ্রয়ী সংগঠন নই, আমরা একটা গণতান্ত্রিক ফ্রন্ট, একটা মোর্চা, জাতীয় মুক্তি কাউন্সিল। কিন্তু এই ধর্মাশ্রিত সংগঠন তারা সেই প্রতিবাদ জানায় না কেন? অর্থাৎ প্রকৃত ধর্মাবলম্বী একজন মানুষ, তিনি মানবতাবাদী, কিন্তু ধর্ম নিয়ে যে রাজনীতি করে সে গণবিরোধী। আমরা যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছি, এই আবু আলা মওদুদী বলেছিলেন যে ব্রিটিশদের আরো 200 বছর ভারত শাসন করা দরকার, তাহলে ভারতবাসী সভ্য হবে। কিন্তু পাকিস্তান হওয়ার পর তিনি পাকিস্তানে চলে এসেছিলেন এবং তার কারণে কাদিয়ানীদের হত্যা করা হয়েছিল, তার বিচার হয়েছিল এই মওদুদী সাহেবের। এসব ইতিহাসের পাতায় লেখা আছে, ইতিহাসকে বিকৃত করা যাবে না। জামাতে ইসলামী ধর্মের কথা বলে, তারা 71 সনে কি করেছিল? পাকিস্তানের শাসক শ্রেণী, পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতা করেছিল তারা। এখন তো ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখি তারা যেসব কথা বলে, আওয়ামী লীগ যেমন ইতিহাসে বিকৃতি করে গেছে, এরা তার চেয়েও ভয়ানক। এরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল 14ই ডিসেম্বর। সুতরাং আমাদের জনগণকে ইতিহাস সচেতন হতে হবে। এবং আমরা মনে করি যে আজকে এই যে ভারতের নরেন্দ্র মোদী, এই বিজেপি উগ্রত হিন্দুত্ববাদী ভারতের ইতিহাস বই থেকে 400 বছরের মুঘল শাসন বাদ দিয়ে দিয়েছে। ভারতের স্কুলের ছাত্রছাত্রীরা, কলেজের ছাত্রছাত্রীরা এখন আর মুঘল যুগ পড়ে না। চিন্তা করেন, 400 বছরের মুঘল শাসন, মুঘল সাম্রাজ্যের ইতিহাস এখন ভারতে পড়ানো হয় না। কি অবস্থা! সুতরাং এই যে গণবিরোধী শক্তি, এই ফ্যাসিস্ট শক্তি, এই নরেন্দ্র মোদীর, এটা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, যতই ইলেক্টেড হোক তারা ফ্যাসিস্ট। এই নরেন্দ্র মোদীকে বলা হয় গুজরাটের কসাই। 2000-এর উপরে মুসলমানকে হত্যা করেছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এগুলো কোনো বানোয়াট কথা না, তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা আছে। সুতরাং আমাদের বুঝতে হবে যে ভারতে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে জনগণের ঐক্যকে বিচ্ছিন্ন করা হয়, আর বাংলাদেশে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের টার্গেট হচ্ছে প্রগতিমনা, আধুনিক চিন্তা, প্রগতিশীল চিন্তা, সমাজতন্ত্রের চিন্তা। অর্থাৎ জমির মালিকানা কার হাতে থাকবে, শিল্পের মালিকানা কার হাতে থাকবে? এটা কি ব্যক্তি মালিকের হাতে থাকবে?
আমরা যারা সমাজতন্ত্রের জন্য লড়ি, আমরা তো এই পুঁজিবাদী দাসত্ব থেকে মুক্তি চাই। আজকে এই গ্রহ পৃথিবীকেও যদি রক্ষা করতে হয়, তাহলে পুঁজিবাদের মৃত্যু ঘটাতে হবে। পুঁজিবাদী শোষণ, লুণ্ঠন, মুনাফার কারণে আমাদের এই প্রাকৃতিক পরিবেশ পৃথিবী আজকে বিপর্যয়ের মুখে। সুতরাং এই লাগামহীন মুনাফালোভী এই পুঁজিবাদের হাত থেকে আমাদের মুক্তির জন্য সমাজতন্ত্রই আমাদের মুক্তির পথ। সুতরাং আমরা শ্রমিক কৃষকের মুক্তির জন্য আমরা লড়াই করি, এবং শ্রমিক কৃষকের মুক্তির জন্য লড়তে হলে গণতন্ত্র দরকার, গণতান্ত্রিক অধিকার দরকার, মত প্রকাশের স্বাধীনতা দরকার। সুতরাং জনগণের চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার উপর এই হামলা যে হয়েছে 5ই আগস্টের পরে মাজারে কিংবা গানের আসরে কিংবা বাউলদের মঞ্চে, সেটা হচ্ছে তারা মতকে ভয় পায়, তারা চিন্তাকে ভয় পায়, তারা প্রশ্ন করাকে ভয় পায়। সুতরাং এই প্রশ্ন করা আমাদের শ্রমিকদের শিখতে হবে, জনগণকে জানতে হবে। আজকে পুশিন কেন ভারত করছে, কেন সীমান্তে হত্যা করছে, যেটা আমি শুরুর বক্তব্যে বলেছিলাম যে 47-এ সেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত ধরে এখানে ভারত হয়েছিল, পাকিস্তান হয়েছিল, এবং ভারতীয় সাম্রাজ্যবাদ কাশ্মীর দখল করেছিল, তারা হায়দ্রাবাদ দখল করেছিল, তারা জুনাগড় দখল করেছিল। তেমনি পাকিস্তানও তারা কায়দে আজম যাকে বলা হয়, তারাও এখানে বিভিন্ন প্রিন্সলি স্টেট তারা দখল করেছে। আর পরে এসে আমরা দেখলাম ভারত সিকিম দখল করেছে। আজকে বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র এবং চক্রান্ত, এটা কোনো চুলকানি নয়, এটা কোনো তাৎক্ষণিক ঘটনা নয়। এরা ভারতের সাউথ ব্লকের, ভারতের আমলাতন্ত্রের, ভারত রাষ্ট্রের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। এবং এইটা বোঝা যায় ভারতের চরিত্র। আপনারা দেখেছেন কিছুদিন আগে নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়েছিলেন, তিনি সেখানে বলেছিলেন যে ইসরায়েল হচ্ছে ফাদারল্যান্ড আর ইন্ডিয়া হচ্ছে মাদারল্যান্ড। তো এই ফাদারের কি অবস্থা দেখেন, ইসরায়েল কত বড় বর্বর, কত বড় সন্ত্রাসী, কত বড় খুনি, আর মাদারল্যান্ড হচ্ছে নাকি নরেন্দ্র মোদী। সুতরাং বুঝতে হবে দক্ষিণ এশিয়া জুড়ে যে ষড়যন্ত্র চলছে, যে ষড়যন্ত্রের পেছনে দাঁড়িয়ে আছে মার্কিন সাম্রাজ্যবাদ। বৈশ্বিক রাজনীতিতে চীনকে ঘেরাও করার যে নীতি, পুঁজিবাদী দুনিয়ায় চীনের সাথে প্রতিযোগিতায় লড়তে আমেরিকা এই অঞ্চলে ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানের সাথে মিলে একটা ঐক্য করেছে, যেটাকে বলে কোয়াড। এই কোয়াডে বাংলাদেশের বর্তমান সরকারকে সেই কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমেরিকা নানাভাবে চাপ দিচ্ছে। আমরা সরকারকে বলতে চাই, আমেরিকার সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে, আমেরিকার সাথে কোনো সামরিক চুক্তি চলবে না, এবং সীমান্তে ভারত যে পুশিং করছে তার বিরুদ্ধে শক্ত কঠোর প্রতিবাদ দিতে হবে। বন্ধুরা আমার, আগামী 23শে জুন সারা দেশে জাতীয় মুক্তি কাউন্সিল এই সীমান্তে ভারতে পুশিংয়ের বিরুদ্ধে, সীমান্ত হত্যার বিরুদ্ধে তারা প্রতিবাদ বিক্ষোভ আয়োজন করবে। সেই কর্মসূচি ঘোষণা করে আজকের এই প্রতিবাদ সমাবেশ আমরা এখানেই শেষ করছি। মেহনতি মানুষের জয় হোক, দুনিয়ার মজদুর এক হোক, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।